হাই স্টুডেন্ট, সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এর আগের দিনে আমরা কোঠারি কমিশন আলোচনা করেছি। আজকে যে টপিকটি বা পরের অধ্যায় যেটি রয়েছে তোমাদের, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986, সেই বিষয়টি আমরা আলোচনা করব। তাহলে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আমরা শুরু করছি আজকে। এবং আমরা যে গল্পটা আজকে পড়ব সেটা হচ্ছে 1986 সাল। অর্থাৎ আমরা দেখেছি যে রাধাকৃষ্ণন কমিশন 1948, তারপরে মাধ্যমিক শিক্ষার জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন 1952, তারপরে দেখছি আমরা যে সর্বভারতীয় স্তরে সকল স্তরের জন্য একটা শিক্ষার একটা কমিশন, যেটা হচ্ছে আমাদের কোঠারি কমিশন 1964-66, এবং পরবর্তীকালে 1985 সালে আর একটা কমিটি গঠন করা হলো, বা আমরা বলতে পারি যে MHRD মিনিস্টারের সঙ্গে বসে নিয়ে MHRD, অর্থাৎ বর্তমানে যেটা শিক্ষামন্ত্রী, সেটাই তখনকার ছিল হিউম্যান রিসোর্স যেটা আমাদের রয়েছে। তো এই রাজীব গান্ধী তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী এবং MHRD যে মিনিস্ট্রি ছিল, আলাপ আলোচনা করে তারা একটা ঠিক করলো যে এমন একটা শিক্ষানীতি গঠন করতে হবে যেটা শিক্ষার প্রত্যেকটি স্তরকে গুরুত্ব দেবে। ঠিক আছে? তো এর জন্য একটা সুপারিশ গ্রহণ করা হলো বা একটা উদ্যোগ গ্রহণ করা হলো যে 1986 সালে একটা জাতীয় শিক্ষানীতি গঠন করা হলো, যেটাকে আমরা পরবর্তীকালে NPE, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 হিসাবে আমরা জানি। তো এই জাতীয় শিক্ষানীতিটার শিরোনাম কী ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, অনেক সময় এটা তোমাদের শর্ট কোশ্চেনে চলে আসে, তাই তোমাদেরকে এটা মনে রাখতে হবে। এবং এই যে শিক্ষানীতিটি, অর্থাৎ আমরা এর আগেও যেরকম যে কমিশনগুলো দেখেছি, সেই কমিশনের প্রত্যেকটা যে রিপোর্ট, সেই রিপোর্ট কতটা অধ্যায়ে বিভক্ত ছিল, যেরকম আমাদের 18টি অধ্যায়ে বিভক্ত ছিল, 16টি অধ্যায়ে বিভক্ত ছিল, ঠিক তেমনি জাতীয় শিক্ষানীতি 1986 সালে 12টি অধ্যায়ে বিভক্ত ছিল। ঠিক আছে? তারপরে আমরা দেখছি যে এই যে কমিশনটি বা এই যে শিক্ষানীতিটি, যেটাকে আমরা জাতীয় শিক্ষানীতি 1986 সালে হিসাবে জানি, সেক্ষেত্রে যে কমিশন এই যে কমিশনটা বা শিক্ষানীতিটি যে সুপারিশগুলো দিয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে 10+2+3 যে কনসেপ্টটা বা শিক্ষার কাঠামো, এর কথা বলেছে। অর্থাৎ 10 বছরের মাধ্যমিক শিক্ষা, 2 বছরের HS, 3 বছরের তোমাদের গ্র্যাজুয়েশন। ঠিক আছে? তারপরে এখানে সুপারিশগুলো যে করা হয়েছে সেটা শিক্ষার স্তর অনুযায়ী, যেমন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশ করেছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে করেছে, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে করেছে। ঠিক আছে? তারপরে হায়ার এডুকেশনের জন্য করেছে। তাহলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে সুপারিশ করেছে সেটা হচ্ছে ECCE। এটা তোমরা ভালো করে মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় বারবার চলে আসে। তো ECCE কি বলছে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, শিশু কল্যাণ ও শিক্ষা। অর্থাৎ এখানে একটা নতুন কনসেপ্ট আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে ECCE, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে? এরপরে আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশগুলো দেখব যে এই শিক্ষানীতিটি কোন কোন সুপারিশগুলো করেছে। তার মধ্যে এখানে আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখতে পাবো একটা অপারেশন ব্ল্যাকবোর্ড, তারপরে মিড ডে মিল, তারপরে MLL। ঠিক আছে? এই 3টা সুপারিশ জাতীয় শিক্ষানীতি 1986 সালে করেছে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। এটা হচ্ছে এমন একটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কর্মসূচি যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো রয়েছে, সেক্ষেত্রে যেই অপরচুনিটি বা যেই সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটা স্টুডেন্টদের থাকা প্রয়োজন বা স্কুলে রাখা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। তো এই যে কর্মসূচিটি, এর আন্ডারে একটা বিদ্যালয়ে কোন কোন সুবিধাগুলো রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে 2টি বড় বড় ঘর থাকবে, 2টো বড় বড় ঘর থাকবে। তারপরে শিক্ষা উপকরণ, অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়ে ম্যাপ, চার্ট, তারপরে বোর্ড, চক, ডাস্টার, এই বিষয়গুলোকে বলা হচ্ছে শিক্ষা উপকরণ, যেগুলো প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে রাখতে হবে। তারপরে বলেছে যে 2জন শিক্ষক থাকবে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে, এবং অবশ্যই 2জন শিক্ষকের মধ্যে একজন হবেন শিক্ষিকা। অর্থাৎ তাহলে হচ্ছে কি, একজন শিক্ষক একজন শিক্ষিকা অবশ্যই একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখতে হবে। তারপরে বলছে শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা, অর্থাৎ স্টুডেন্টরা যাতে খাবার জল পায়, পরিষ্কার পানীয় জল পায়, এবং তারা শৌচালয়ে যাতে টয়লেট ব্যবস্থাটা সুন্দরভাবে থাকে। এই যে কয়েকটা 4টা এখানে বিষয়, এটা অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির আওতায় প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে রাখার কথা বলা হয়েছে। এইবার এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে মিড ডে মিলের ব্যবস্থা, যেটা আমরা এখন হাই স্কুলগুলোতে দেখতে পাই। অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয়ে ছেলেমেয়েদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা, দিনে একবেলা তারা স্কুলে থাকাকালীন যাতে খাবারের সুযোগ পায় বা তাদের জন্য ব্যবস্থা
করার যে বিষয়টা সেটাকে আমরা মিড ডে মিল বলি। তারপরে MLL অর্থাৎ মিনিমাম লেভেল অফ লার্নিং। এর উদ্দেশ্যটা হচ্ছে যে সমস্ত শিশু তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে একটি মানসম্মত শিক্ষালাভ করতে পারে। অর্থাৎ এখানে বলছে যে কোনো শিশু যেই গ্রাম, যেই ধর্ম থেকে, যেই অঞ্চল থেকে আসুক না কেন, তাদেরকে মিনিমাম একটা গুণমান সম্পন্ন শিক্ষার একটা অপরচুনিটি দিতে হবে, সুযোগ দিতে হবে। ঠিক আছে, সেই বিষয়টাকে বলা হচ্ছে MLL। তাহলে এটা হচ্ছে MDM অর্থাৎ মিড ডে মিল, এটা হচ্ছে MLL। তোমাদের অনেক সময় পরীক্ষা কিন্তু MLL এর ফুল ফর্ম চলে আসে, মিনিমাম লেভেল অফ লার্নিং। তারপরে আমরা দেখি মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কি সুপারিশ করেছে। 1986 সালে জাতীয় শিক্ষানীতিটি আমাদের মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যে সুপারিশ করেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে VEC অর্থাৎ ভিলেজ এডুকেশন কমিটি। এখানে বলা হয়েছে যে গ্রামের মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন করতে হবে এবং সেখানকার মাধ্যমিক শিক্ষার দায়িত্ব সেই কমিটিকেও দেওয়া হবে, বা মাধ্যমিক শিক্ষার যে ব্যবস্থাপনা সেক্ষেত্রে VEC বা ভিলেজ এডুকেশন কমিটিরও একটা অবদান থাকবে। তাদের কি পড়ানো উচিত বা তাদের কোনটা বিষয় পড়ালে ভালো হয়, তাদের বিষয়টাকে দেখে নিয়ে শিক্ষা ব্যবস্থা যাতে করা সম্ভব হয়। তারপরে মডেল স্কুল হচ্ছে একটা এখানে গুরুত্বপূর্ণ একটা সুপারিশ। অর্থাৎ এমন মাধ্যমিক বিদ্যালয় গড়ে তুলতে হবে যেই মাধ্যমিক বিদ্যালয়গুলোকে অ্যাজ এ মডেল হিসাবে গ্রহণ করে অন্যান্য বিদ্যালয়গুলো পরিচালিত হয়। অর্থাৎ প্রত্যেকটা জেলায় এক একটা করে মডেল স্কুল গঠন করার কথা বলেছে। এটা মনে রাখবে, সমস্ত যে সুপারিশগুলো আমরা পড়ছি সেটা হচ্ছে আমাদের 1986 সালের জাতীয় শিক্ষানীতি। এবার নবোদয় বিদ্যালয় অর্থাৎ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে আমাদের NP 1986-এ, সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যেসব ছেলেমেয়েরা গ্রাম থেকে মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা খুব ভালো পড়াশোনা করে, খুব ভালো রেজাল্ট করে, হ্যাঁ, তাদের যারা ভবিষ্যতে উঁচু উঁচু জায়গায় যেতে চায় পড়াশোনার লাইনে, তো তাদের জন্য একটা স্কুল। এবং বলছে যে প্রত্যেকটা জেলায় একটা করে নবোদয় বিদ্যালয় রাখতে হবে। তারপরে এইগুলো হবে আবাসিক, অর্থাৎ এই বিদ্যালয়গুলোতে হোস্টেলের ব্যবস্থা থাকবে যেখানে ছেলেমেয়েরা থেকে পড়াশোনা করতে পারবে। তারপরে 1/3 সিট মেয়েদের জন্য সংরক্ষিত হবে। ঠিক আছে, ভর্তির সময় পরীক্ষা থাকবে, অর্থাৎ কোনো স্টুডেন্ট যখন এই স্কুলে ভর্তি হতে চাইবে তখন তাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তারপরে 3টি ভাষা এই স্কুলে শেখাতে হবে এবং ক্লাস 9 থেকেই এদের শিক্ষার মাধ্যম হয়ে যাবে ইংরেজি। অর্থাৎ যেমনি এরা ক্লাস 9-এ উঠবে তাদের প্রত্যেকটা সাবজেক্ট ইংরেজিতেই পড়তে হবে। কেন্দ্রীয় মাধ্যমিক বোর্ড দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ CBSE যে বোর্ড রয়েছে এর আন্ডারে এই নবোদয় বিদ্যালয়গুলো পরিচালিত হবে। তারপরে আমরা দেখছি উচ্চশিক্ষার ক্ষেত্রে কি সুপারিশ করেছে এই আমাদের শিক্ষানীতি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অটোনমাস কলেজ। অটোনমাস কলেজের বাংলা হচ্ছে স্বশাসিত কলেজ। এই স্বশাসিত কলেজ বা অটোনমাস কলেজগুলো গঠিত হবে UGC এবং কোনো একটা নির্দিষ্ট রাজ্য সরকারের সম্মতিতে এই কোনো একটা কলেজকে এই অটোনমাস কলেজ হিসেবে ঘোষণা করা হবে। এবং এই অটোনমাস কলেজগুলো কি অধিকার পাবে বলছে যে ন্যূনতম 5 বছরে এই কলেজগুলি যে সুবিধাগুলো পাবে সেটা হচ্ছে স্বাধীনভাবে পাঠ্যক্রম রচনা, শিক্ষার্থীর ভর্তির নীতি নির্ধারণ, অর্থাৎ এরা নিজেদের পাঠ্যক্রম নিজেরা তৈরি করতে পারবে, স্টুডেন্টদেরকে কীভাবে ভর্তি নেবে এরা সেটাও নিজেরা ঠিক করতে পারবে, এবং পরীক্ষা গ্রহণের অনুমতি লাভ, অর্থাৎ এরা নিজেদের মতো করে স্টুডেন্টদের পরীক্ষা নিতে পারবে। আমরা দেখছি যে আমাদের যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে সেই অ্যাফিলিয়েটেড কলেজগুলো কিন্তু স্বশাসিত নয়, তাদেরকে কিন্তু তাদের যে মাদার ইউনিভার্সিটি সেই রুলস রেগুলেশনগুলো ফলো করতে হয়। ঠিক আছে, কিন্তু এখানে যদি অটোনমাস কলেজ হয় তাহলে সে কিন্তু নিজের নিয়ম নিজেই তৈরি করে এবং নিজে সে ফলো করে, সে অন্যের নিয়ম কিন্তু ফলো করে না, যে ক্ষেত্রে আমাদের এখানকার কলেজগুলো যেগুলো ইউনিভার্সিটি রুল ফলো করে। ঠিক আছে, বিধিমুক্ত শিক্ষা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে ডিস্টেন্স লার্নিংয়ের কথা বলেছে, যার মূল লক্ষ্য হচ্ছে ড্রপ আউট কমানো, অর্থাৎ স্টুডেন্টরা যাতে পড়াশোনা করতে করতে ছেড়ে না যায়, এটাকে ড্রপ আউট যাতে কম হয় সেই জন্য বিধিমুক্ত শিক্ষা বা ডিস্টেন্সের কথা বলেছে। 1985 সালে আমরা জানি যে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় A++ ন্যাকের কাছ থেকে ভিজিট পেয়েছে। এটা 1985 সালে গঠন করা হয়েছে, যেটাকে আমরা বলি ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ঠিক আছে, যেটা গঠন করা হয়েছে 1985 সালে, এবং এই যে আমাদের যে এই ইগনু রয়েছে সেটা
কিন্তু বর্তমানে ন্যাকের কাছে এ প্লাস প্লাস মানে এ ডবল প্লাস গ্রেডের। তারপরে 1990 সালে এই ইগনু তার যে কোর্সগুলো সেগুলো রেডিওর মাধ্যমে প্রকাশের সুযোগ পেয়েছে এবং 1999 সালে ভার্চুয়াল ক্যাম্পাস শুরু হয়েছে। ভার্চুয়াল ক্যাম্পাস মানে আমরা যেরকম বর্তমানে ভিডিও কলিং করি এটাকেই আমরা ভার্চুয়াল মিট বলতে পারি। তো ভার্চুয়াল ক্যাম্পাসের কথা এখানে বলছে। এটা হয়েছে 1999 সালে এবং 1990 সালে এই ইগনুর যে কোর্সগুলো পড়াশোনাটা সেটা রেডিও সংযুক্ত হয়েছিল। তারপরে আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে চাকরি থেকে ডিগ্রি বিচ্ছিন্নকরণ। এটা একদম ব্যতিক্রমধর্মী একটা সুপারিশ আমাদের 1986 সালে জাতীয় শিক্ষানীতির। এখানে বলছে যে স্টুডেন্টদের যে ডিগ্রি সেই ডিগ্রিটা চাকরির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ এক কথায় যে স্টুডেন্টরা যেই বিষয়টি এক্সপার্ট বা যার স্কিল রয়েছে সেই জব পাবে, সেই চাকরি পাবে। অর্থাৎ এখানে স্কিলকে গুরুত্ব দেওয়া হয়েছে, দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সার্টিফিকেটকে গুরুত্ব দেওয়ার কথা হয়নি বা বলা হয়নি। তারপরে এনএসএস, তোমরা প্রত্যেকে জানো এনএসএস, সবাই শুনেছ। এই এনএসএসের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম। ন্যাশনাল সার্ভিস স্কিম যেটা কেন্দ্রীয় ক্রীড়া ও যুব মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। আমাদের যে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব মন্ত্রণালয় রয়েছে তার মাধ্যমে এই এনএসএসটা পরিচালিত হয়। এবং এটা যে শুরু হয়েছে, এটা শুরু হয়েছে 1969 সালে আমাদের গান্ধীজির 100তম জন্মবার্ষিকী যখন আমরা পালন করি সেই সময়টা 1969 সালে এইটা শুরু হয়েছে, এনএসএসটা শুরু হয়েছে। এবং যার নীতিবাক্য হচ্ছে নট মি বাট ইউ। ভালো করে দেখে নাও, নট মি বাট ইউ। তারপরে আমরা দেখছি যে এই যে এনএসএস, এই এনএসএসের উদ্দেশ্য কী ছিল? এনএসএসের উদ্দেশ্য ছিল সমাজ ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক স্থাপন। যেই স্টুডেন্টরা পড়াশোনা করতে আসছে বিশ্ববিদ্যালয়ে হোক কলেজে হোক, তাদের সঙ্গে সমাজের একটা যাতে সম্পর্ক তৈরি হয়, তারা যাতে সমাজে গিয়ে কাজ করতে পারে এবং কাজ করার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে, স্টুডেন্ট এবং সমাজের মধ্যে, সমাজের মানুষের মধ্যে। তারপরে দায়িত্ববোধ, নাগরিকতা মনোভাব, গণতান্ত্রিক মনোভাব, জাতীয় সংহতি, এগুলো শিক্ষার্থীদের মধ্যে তৈরি করতে হবে। অর্থাৎ এই যে গুণগুলো, এই গুণগুলো প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যে তৈরি করা হচ্ছে এনএসএসের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এবার আমরা দেখব টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে কি বলছে এই কমিশনটা। অর্থাৎ শিক্ষক শিক্ষণ, টিচার্স ট্রেনিং, যেটা আমরা বিএড বা ডিএলএডের কথা বলি, এগুলো প্রত্যেকটা হচ্ছে টিচার্স ট্রেনিং। তো এই টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে বলছে এনসিটির কথা এখানে বলছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। এটা মনে রাখবে, ন্যাশনাল কাউন্সিল ফর, এটা ভালো করে মনে রাখবে, এটা ফর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, টিচার এডুকেশন, যেটা গঠন হয়েছে 1995 সালে। তারপরে ডাইট, ডিআইইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেটা গঠন হয়েছে 1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী। অর্থাৎ এই যে ডাইট, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এই যে শিক্ষানীতিটা পড়ছি এই 1986 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী 1986 সালে এই ডাইট তৈরি হয়। ডাইট কি? এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডায়েটে সেন্টার থাকবে, যার মূল উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি লেভেলে যে টিচাররা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া। ঠিক আছে। তারপরে আমরা দেখব যে SCERT, স্টেট লেভেলে আর একটা গবেষণা সংস্থা থাকবে, যেটাকে বলা হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যার মূল কাজ হবে, যেটা 1988 সালে গঠন করা হয়েছে, যার মূল কাজ হচ্ছে রিসার্চ কী করবে, অর্থাৎ রাজ্য লেভেলে রিসার্চ করবে এবং টিচার্স ট্রেনিংটাকেও এই বিষয়টা দেখবে। বোঝা গেল? তাহলে এখানে এই তিনটা এনসিটি, ডায়েট এবং SCERTর কথা এখানে বলা হয়েছে শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে। তোমরা প্রত্যেকটার ফুল ফর্ম কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ ফুল ফর্মগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসবে। তারপরে এই যে পুনর্বিবেচনা কমিটি, তোমরা কিন্তু পূর্ণ বিবেচনা কমিশন কিন্তু তোমরা রাধাকৃষ্ণন কমিশনে বা মাধ্যমিক শিক্ষা কমিশনে বা কোঠারি কমিশনে দেখো নি, কারণ সেখানে পূর্ণ বিবেচনা হয়নি। মানে হয়নি বলতে এরকমটা বলবো না যে হয়নি, পরের কমিটি বা কমিশন গঠন করার সময় আগেটা অবশ্যই সমালোচিত হয়েছে, মূল্যায়ন হয়েছে, বাট তার পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট কমিটি গঠন হয়নি। কিন্তু 1986 সালে জাতীয় শিক্ষানীতি যে সুপারিশগুলো দিল, সেই সুপারিশগুলো কতটা বাস্তবে রূপ পেলো না, কতটা ভালো রেজাল্ট পেলো, কতটা ইমপ্লিমেন্ট করা গেল, এই বিষয়গুলো জানার জন্য দুটো কমিটি গঠন করা হলো। একটা 1990 সালে রামমূর্তি কমিটি গঠন করা হলো, যেটা দেখবে যে এনপিই 1986 সালের রেকমেন্ডেশনগুলো কতটা কার্যকর হয়েছে, যার সদস্য ছিল 17 জন এবং যার মূল শিরোনাম ছিল
এই যে রামমূর্তি কমিটির শিরোনাম ছিল টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986 এ রিভিউ, যেটা হয়েছে MHRDর আন্ডারে। তারপরে আরেকটা এখানে কমিটি গঠন করা হলো, এটা হচ্ছে 1992 সালে, যেটার নাম দেওয়া হলো জনার্দন রেড্ডি কমিটি, বা যেটাকে বলা হচ্ছে POA, প্রোগ্রাম অফ অ্যাকশন। এটা ভুল হয়েছে, এটা হবে অ্যাকশন, SATION। কী হবে? প্রোগ্রাম অফ অ্যাকশন। অর্থাৎ যেই সুপারিশগুলো 1986 সালে জাতীয় শিক্ষানীতি করেছে, সেই সুপারিশগুলো বাস্তব প্রয়োগের জন্যই এই জনার্দন রেড্ডি কমিটি বা প্রোগ্রাম অফ অ্যাকশন তৈরি হলো। প্রোগ্রাম অফ অ্যাকশন বুঝতে পারছো, মানে অ্যাকশনে যাওয়ার প্রোগ্রাম, অর্থাৎ সেই সুপারিশগুলো বাস্তবে প্রয়োগের প্রোগ্রাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। অর্থাৎ আজকে আমরা আলোচনা করলাম 1986 সালে জাতীয় শিক্ষানীতির যে মূল রেকমেন্ডেশনগুলো করেছে এবং যেই ক্ষেত্রে করেছে, সেটা প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হোক, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হোক, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে হোক, বা হায়ার এডুকেশনে হোক, বা টিচার্স এডুকেশনের ক্ষেত্রে হোক, সমস্ত বিষয়গুলো আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা করব তোমাদের পরের অধ্যায়, সেই বিষয়টি সঙ্গে তোমরা ক্লাসটা করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো যেগুলো দেওয়া হচ্ছে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।